subscribe now and press the bell icon. বাংলা সাহিত্য চর্চায় সবাইকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ইতিহাসের আদি ও মধ্যযুগ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের ওপরে আজকে আলোচনা করা হচ্ছে। আমাদের প্রথম প্রশ্ন, কার লেখা কোন কাব্য সংকলনে রাধার প্রসঙ্গ প্রথম উল্লিখিত হয়েছে, শ্লোকটি কি? কবি হাল কর্তৃক সংকলিত গাহা সপ্তশয়ী বা গাথা সপ্তশতী নামক কাব্য সংকলনে সর্বপ্রথম রাধার প্রসঙ্গ উল্লিখিত হয়েছে। শ্লোকটি হল মুহ মারু এন তঙ্কহ্ন গোরং রাহি আয়ে অবনেন্ত এতান বলবীনং অন্যান গোরং হরসি। মুখমারুত দ্বারা রাধিকার চক্ষের ধূলি অপনয়ন করিয়া হে কৃষ্ণ, তুমি অন্যান্য বল্লরী বা গোপীগণের গৌরব হ্রাস করিতেছ। চর্যাপদের ভাষা যে প্রাচীন বাংলা ভাষা তাকে প্রথম প্রমাণ করেন তাঁর রচিত উক্ত গবেষণা গ্রন্থটির নাম ও প্রকাশসাল লেখ। চর্যাপদের ভাষা যে প্রাচীন বাংলা ভাষা তা প্রথম প্রমাণ করেন ভাষাচার্য ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাঁর রচিত এই গবেষণা গ্রন্থটির নাম দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ভলিউম 1। আমরা এটিকে সংক্ষেপে ODBL নামেই চিনে থাকি। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। চর্যাগীতি কোষবৃত্তি কার রচনা, এটি আসলে কি? চর্যাগীতি কোষবৃত্তি চন্দ্রকীর্তি বা কীর্তিচন্দ্রের রচনা। এই গ্রন্থটি হল মুনিদত্ত রচিত চর্যাপদের সংস্কৃত টীকাভাষ্যের তিব্বতী ভাষায় অনুবাদ। রাধাকে পৌরাণিক দেবীদের মধ্যে কোন গ্রন্থে স্থান দেওয়া হয়েছে, গ্রন্থটি কার দ্বারা সংকলিত, এই গ্রন্থের ভাষা কী ছিল? প্রাকৃত পৈঙ্গল নামক কাব্য সংকলনে রাধাকে পৌরাণিক দেবীদের মধ্যে স্থান দেওয়া হয়েছে। এই গ্রন্থটি পিঙ্গলাচার্যের দ্বারা সংকলিত। সংকলনকাল খ্রিস্টীয় 14 শতক। এই গ্রন্থের ভাষা ছিল সৌরসেনী প্রাকৃত, অপভ্রংশ, অপহট্ট। চর্যাপদের মধ্যে কোন ভাষারূপের প্রভাব দেখা যায়? চর্যাপদের ভাষার ভিত্তিমূলে মাগধী অপভ্রংশ থেকে জাত প্রাচীন বাংলা থাকলেও এতে সৌরসেনী প্রাকৃত ও অপভ্রংশের প্রভাব লক্ষ্য করা যায়। চর্যাপদের বেশিরভাগ শব্দই মাগধী অপভ্রংশজাত। চর্যাপদের ভাষাকে সৃজ্যমান যুগের নব্য ভারতীয় কোন কোন ভাষার বলে দাবি করা হয়েছিল? প্রাচীন বাংলা ছাড়াও চর্যাপদের ভাষাকে সৃজ্যমান যুগের নব্য ভারতীয় ভাষা যথা হিন্দি, মৈথিলি, ওড়িয়া এবং অসমিয়া বলে দাবি করা হয়েছিল। চর্যাপদে কোন ধর্মের কথা রয়েছে? বৌদ্ধ ধর্মের মহাযান মত কালক্রমে নানা উপধর্মে, যেরকম বজ্রযান, কালচক্রযান, মন্ত্রযান, সহজযান প্রভৃতি যানে বিভক্ত হয়ে যায়। চর্যাপদে বৌদ্ধ ধর্মের বজ্রযান ও সহজযানের গূঢ় ধর্ম, সাধন প্রণালী ও দর্শনতত্ত্ব নানা ধরনের রূপক, প্রতীক ও চিত্রকল্পের দ্বারা আভাসে ইঙ্গিতে ব্যক্ত হয়েছে। চর্যাপদে কোন কোন ছন্দের প্রত্নরূপ দেখতে পাওয়া যায়? চর্যাপদে পদঝড়ি, ত্রিপদী, পাদাকুলক ইত্যাদি ছন্দ রয়েছে। চর্যাপদের বিষয়বস্তু কী ছিল? চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদের পদগুলি রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়া তান্ত্রিক সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ সাধকদের আধ্যাত্মিক লক্ষ্য নির্বাণ লাভ। এই নির্বাণ লাভের নানা তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা সিদ্ধাচার্যরা রহস্যময় ভাষায় চর্যাপদে ব্যক্ত করেছেন। চর্যাপদ মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী সাধকদের সাধন গীতি সংকলন। এক কথায় বলা যায়, সহজযানী বৌদ্ধ সাধকদের ধর্মসাধনার প্রক্রিয়াই হল চর্যাপদের বিষয়বস্তু। চর্যাপদের রচনাকাল সম্পর্কে পরিচয় দাও।
চর্যাপদের রচনাকাল সম্পর্কে পণ্ডিত মহলে ঐক্যমত্যের অভাব লক্ষ্য করা যায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650 খ্রিস্টাব্দ থেকে চর্যাপদের কাল ধরেছেন। রাহুল সাংকৃত্যায়নের মতে অষ্টম শতক থেকে চর্যাপদের কাল সূচিত হয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যার কাল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ বলে সিদ্ধান্ত করেছেন। ডক্টর প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যাগুলি দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে রচিত। তবে অধিকাংশ পণ্ডিতদের মতে চর্যাপদের রচনাকাল দশম থেকে দ্বাদশ শতাব্দী। ভাষাতাত্ত্বিক গবেষণাতেও তা প্রমাণিত বলে মনে করা হয়। মনসামঙ্গল কাব্যের কয়টি ধারা ও কী কী? মনসামঙ্গল কাব্যের অঞ্চলভেদে 3টি ধারা গড়ে উঠেছিল, যথা ক রাঢ়ের ধারা, যেমন বিপ্রদাস পিপলাই, কেতুকাদাস ক্ষেমানন্দ প্রমুখের মঙ্গলকাব্য। খ পূর্ববঙ্গের ধারা, নারায়ণদেব, বিজয়গুপ্ত এই ধারার বিশিষ্ট কবি। গ উত্তরবঙ্গ ও কামরূপের ধারা। এই ধারার কবিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন তন্ত্র বিভূতি, জগজীবন ঘোষাল প্রমুখ। বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের 2টি বৈশিষ্ট্য লেখ। বিজয়গুপ্তের পদ্মাপুরাণে রয়েছে তৎকালীন সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের মূল্যবান উপাদান। এছাড়া তীক্ষ্ণ সমাজ সচেতনতা এবং প্রগাঢ় বাস্তব জীবনবোধ তাঁর কাব্যের লক্ষণীয় বৈশিষ্ট্য। কেতুকাদাসের কাব্যের 2টি বৈশিষ্ট্য লেখ। কেতুকাদাসের মনসামঙ্গল কাব্যে রাঢ় বাংলার ভৌগোলিক জীবনের নিপুণ বর্ণনা রয়েছে। এছাড়া সহৃদয়তা ও সরলতা তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য। আরও একটা ব্যাপার লক্ষ্য করা যায়, চৈতন্যদেবের প্রভাব। ধর্মমঙ্গল কাব্যের কয়টি কাহিনী ও কী কী? ধর্মমঙ্গল কাব্যের 2টি কাহিনী। প্রথমটি হল রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং দ্বিতীয়টি লাউ সেনের কাহিনী। কোন কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় এবং কেন? ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কারণ ধর্মমঙ্গলের প্রধান ঘটনা রাঢ়ভূমিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। এই কাব্যে রাঢ় দেশের নিম্ন শ্রেণীর জাতির চরিত্রের স্পষ্ট ছাপ রয়েছে। এই কাব্যের পটভূমিতে রাঢ়বঙ্গের ইতিহাস, সমাজ, রাষ্ট্র ও জীবনের চিত্র ফুটে উঠেছে। ধর্মমঙ্গলের কবিদের মধ্যে কার কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল সেই কাব্যের 2টো বৈশিষ্ট্য লেখ। ধর্মমঙ্গলের কবিদের মধ্যে সর্বপ্রথম ঘনরাম চক্রবর্তীর কাব্য মুদ্রণ সৌভাগ্য লাভ করেছিল, অর্থাৎ ছাপার আকারে প্রকাশিত হয়েছিল। এই কাব্যের 2টো বৈশিষ্ট্য হিসেবে আমরা উল্লেখ করতে পারি, ঘনরামের কাব্যে রাঢ় বাংলার ইতিহাস ও সমাজ, মানবিকতা ও আদর্শবোধ সুন্দরভাবে চিত্রিত হয়েছে। এছাড়া চরিত্র চিত্রণে সরল অনাড়ম্বর তির্যক বাঘভঙ্গিতে শিল্প চাতুর্যের প্রকাশ ঘটেছে। ভারতচন্দ্র তাঁর কাব্যকে নতুন মঙ্গল বলেছেন, কিন্তু কেন? ভারতচন্দ্রের কবি মানুষের বৈচিত্র্যমুখী নানাচারিতা তাঁর কাব্যকে বহু নতুন গুণে ভূষিত করেছে। তাঁর কাব্যে মঙ্গল কাব্যের বিষয়বস্তু ও প্রকরণ বৈশিষ্ট্য গৃহীত হলেও তিনি মূল ভক্তিভাবনায়, কাহিনী বিন্যাসে, দেবদেবীর মহিমা ও চরিত্ররূপ পরিকল্পনায় গুণগত স্বাতন্ত্র্যে ভূষিত হয়েছে। তাঁর কাব্যে দৈবনির্ভর অনুপস্থিত গোষ্ঠী ভাবাপন্ন মঙ্গল কবিদের ধর্মবোধ থেকে ভারতচন্দ্রের ধর্মবোধ দূরবর্তী। কাব্যটি আধুনিক মননের দীপ্তিতে পূর্ণ বলে যথার্থভাবেই ভারতচন্দ্র তাঁর কাব্যকে নূতন মঙ্গল বলে অভিহিত করেছেন। মঙ্গল কাব্যধারার শেষ কবি কে? তাঁর কাব্যে কোন রস প্রাধান্য পেয়েছে? মঙ্গল কাব্যধারার শেষ কবি হলেন রায়গুণাকর ভারতচন্দ্র। তাঁর কাব্যে মূলত হাস্যরস প্রাধান্য পেয়েছে। ভারতচন্দ্রের কাব্যের বৈশিষ্ট্যগুলো কি কি? না, এক, ভারতচন্দ্রের কাব্যের বৈশিষ্ট্য হিসেবে আমরা প্রথমে উল্লেখ করতে পারি দেবদেবীর প্রতি লোকবিশ্বাসের অবক্ষয়। দ্বিতীয়ত, গতানুগতিকতাকে পরিহার। 3, নাগরিকতা ও সজীব মানবতাবাদ।
4 হাস্যরস ও রঙ্গব্যঙ্গের প্রয়োগে নতুনত্ব। 5 রূপ নির্মাণের উপাদানে নতুনত্ব। 6 কাহিনীতে নগর জীবনের ছায়াপাত এবং 7 ভণিতা প্রয়োগে ভিন্নধর্মিতা।